সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মেজবা আহমেদ। আজকে আমরা সাইকিট-লার্নের 6 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ট্রান্সফর্মার ভার্সেস এস্টিমেটর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের প্রেডিক্টর ভার্সেস ট্রান্সফর্মার নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখার চেষ্টা করব যে প্রেডিক্টর এবং ট্রান্সফর্মারের আলাদা আলাদাভাবে কী ধরনের ভূমিকা কাজ করে সাইকিট-লার্নে। আমরা যদি একটু শুরুর দিকে চিন্তা করে থাকি, যেখানে আমরা অলরেডি বলে আসছিলাম আমাদের কিছু প্রিভিয়াস যে লেকচারগুলো ছিল, সেখানে আমরা বলছিলাম যে বেস এস্টিমেটর থেকেই বেসিক্যালি আমাদের বাকিগুলা কাজ করা। যেমন আমরা প্রেডিক্টরের কথা বলতেছিলাম, পিট মেথডের কথা বলছিলাম, এস্টিমেটরের কথা বলছিলাম, পাইপলাইনের কথা বলছিলাম। তো এখানে আমাদের যেটা হয় যে আমরা যখন বেস এস্টিমেটরে কাজ করি, তখন বেস এস্টিমেটর কী করে, একটা ব্লু প্রিন্ট হিসেবে আমাদের জন্য কাজ করে, এবং এখানে আমাদের প্রত্যেকটা জিনিসই হলো এস্টিমেটর হিসেবে কাউন্ট হয়। এবং আমরা এটাও বলেছিলাম যে সাইকিট-লার্নের যে কোনো টুলস বা মেথডকে আমরা এস্টিমেটর বলি, এবং এস্টিমেটর কি একটা অবজেক্ট। এখানে আমরা যদি একটু খেয়াল করি, একটা অবজেক্ট যেটা হচ্ছিল লার্ন করে ডাটা থেকে এবং ইনহেরিটেন্স করার চেষ্টা করে অল অ্যালগোরিদম ফ্রম বেস এস্টিমেটর, তাহলে ইনহেরিটেন্সের একটা বিষয় আছে। পাশাপাশি বিহেভিয়ারের কথা যদি বলি, যেখানে হচ্ছিল ফিট মেথডের মাধ্যমে অল অ্যাপ্রোচ কী হয়, প্রসেস হয়, বা আমরা যেটা বলে আসছিলাম যে ফিটকে আমরা ব্রেন হিসেবেও কাউন্ট করছিলাম, যেটা প্রি প্রসেসিং বলেন বা প্রসেসিং বলেন, সব কিছু আসলে কাজ হবে। বেস এস্টিমেটরে যখন ট্রান্সফর্মারের কথা বলছিলাম, তখন স্কেলার, এনকোডার এবং ইম্পিউটার্স কাজ করছিল, যেখানে আমরা রেঞ্জ করছিলাম, আমরা এনকোডিং করছিলাম লেভেল রিলেটেড, এবং হলো স্যাম্পলিং করার চেষ্টা করতেছিলাম ইম্পিউটার রিলেটেড মিসিং ভ্যালুগুলোকে নিয়ে। যখন আমরা প্রেডিক্টরের কথা বলতেছিলাম, তখন ক্লাসিফায়ার, রিগ্রেসর, ক্লাস্টার, এই জিনিসগুলো ছিল প্রেডিক্টরের জন্য ব্যবহার করেছিলাম। কিন্তু আমরা যদি একটু ডিপে যাওয়ার চেষ্টা করি, যেখানে আমরা একদম লাস্ট ক্লাসেরও একটা ব্যাপার ছিল যে একটা ডাটাকে আনফিটেড বা স্টেটলেস একটা কন্ডিশন থেকে ফিট মেথডের মাধ্যমে স্টেটফুল একটা কন্ডিশনে রিপ্রেজেন্ট করি, যেটাকে আমরা আনফিটেড থেকে ফিটেডের একটা কনভার্ট করা প্রসেস বলে আসছিলাম। কিন্তু যদি আমরা এই পুরো জিনিসটাকে একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, যে একটা লিনিয়ার মডেল আর একটা র্যান্ডম ফরেস্ট মডেল সিনারিওর মাধ্যমে, যে কীভাবে তারা কনসিস্টেন্সি এবং ইন্টারচেঞ্জেবিলিটিটাকে ফলো করে। কারণ সাইকিট-লার্নের মূল উদ্দেশ্য হচ্ছিল কি, রিপ্রোডিউসেবিলিটি এবং ক্লিন কোড আউটপুট জেনারেট করা, অলওয়েজ এটা কাজ করে। তো আমরা যদি খেয়াল করি যে লিনিয়ার মডেলের ক্ষেত্রে আমরা সাইকিট-লার্ন থেকে লিনিয়ার মডেল দিয়ে ইম্পোর্ট করার চেষ্টা করি লিনিয়ার রিগ্রেশন। তার অপোজিট দিকে সাইকিট-লার্ন থেকে এনসেম্বল মেথডের মাধ্যমে র্যান্ডম ফরেস্ট কল হয়, যেটা রিগ্রেসর অথবা ক্লাসিফায়ার হিসেবে আমরা ডিফাইন করতে পারি আলাদাভাবে। কিন্তু খেয়াল করেন, মডেল ইকুয়াল টু লিনিয়ার রিগ্রেশন, মডেল ইকুয়াল টু র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর, দুটাই রিগ্রেশনের জন্য। কিন্তু খেয়াল করেন তো, ফিট এবং প্রিডিক্ট এই দুইটা সিনারিও কিন্তু সেম। এখানেও ফিট এবং প্রিডিক্ট দুইটা সিনারিও সেম, কারণ এখানেও এক্স ট্রেন ওয়াই ট্রেন, এখানেও এক্স ট্রেন ওয়াই ট্রেন, এখানেও এক্স টেস্ট, এখানেও এক্স টেস্ট। তাহলে খেয়াল করেন, আপনি এমন একটা ডাটা কল করেছেন বা আপনি লোড করার চেষ্টা করেছেন, যেটা রিগ্রেশন নিয়ে কাজ করে, যেখানে আপনি এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন একবার ডিফাইন করছেন, একবার জাস্ট। আপনি পরবর্তীতে এখানে এসে আপনি যদি এখানে কাজ করেন মডেল ইকুয়াল টু লিনিয়ার রিগ্রেশন, এটার পরিবর্তে এটাকে মুছে দিলেন, দিয়ে আপনি মডেল ইকুয়াল টু র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর ইউজ করলেন, বাকিগুলো তো সেম, এটাও সেম, ওইটাও সেম, তাহলে তার আপনার কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। দ্যাট মিনস আমরা চাইলে কনসিস্টেন্সি এবং ইন্টারচেঞ্জেবিলিটিটাকে ফলো করতে পারি, যেটাকে আমরা এপিআই বলতেছি। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রোগ্রামিং ইন্টারফেস যদি আমরা বলি, সেটাই হচ্ছিল আমাদের এই প্রসেসটা। আর এপিআইয়ের একটা মূল শর্তই হচ্ছিল কনসিস্টেন্সি এবং রিপ্রোডিউসেবিলিটি নিয়ে কাজ করে। তো খেয়াল করি আমরা এপিআইতে 3টা ট্রায়ো আছে। কয়টা ট্রায়ো আছে এপিআইতে? 3টা। তাহলে একটা ট্রায়ো যেটা আসলে হয়, সেটা হচ্ছিল ফিট মেথড। কি করে? লার্ন দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ, যেমন মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, এগুলো যেগুলো আমরা বলে থাকি। ট্রান্সফর্মে অ্যাপ্লাই করে, লার্ন করে, অ্যাপ্লাই করে কি, মডিফাই দ্য ডাটা। যে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্রোচগুলো ইউজ করা ছিল বা লার্ন হয়েছিল, সেগুলো ডাটা মডিফাই করার জন্য ব্যবহার করা হয়। ফিট ট্রান্সফর্ম যেটা করে, সেটা হচ্ছিল বোথ, মানে লার্নও করে, অ্যাপ্লিকেশনসও করে, ঠিক আছে না? এই দুইটা জিনিসই কিন্তু ইনফরমেশনসটা আমরা এর আগেও একবার দেখা এসেছিলাম, ক্যালকুলেট করা হয় প্যারামিটারের ক্ষেত্রে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে, দেন ক্লিন ডাটা আমরা পাই। এটাই কিন্তু প্রসিজিওর, রাইট? আমরা একটা প্রসিজিওরের মধ্যে যাব অলওয়েজ, টিএমসি। টিএমসি মিনস কি? থিওরি, ম্যাথমেটিক্স এবং কোড। আমরা যে সিনারিওগুলো এখন বলতেছি, সেগুলো একই প্রসিজিওরের মধ্যে যাবে, এবং হয়তোবা আর অল্প কয়েকটা
ক্লাস সেশন আসবে যেগুলো ইন্ডিভিজুয়ালি এরকম ব্রেকডাউন করা হবে, বাট পরবর্তী সেশনগুলো হচ্ছিল টিএমসিকে ফলো করে করা হবে, থিওরি, ম্যাথমেটিক্স এবং হচ্ছিল কোড। আমরা যদি একটু ফলো অফে যাওয়ার চেষ্টা করি, যেখানে আমরা বলছিলাম যে ট্রেনিং ফেজ এবং হচ্ছিল টেস্টিং ফেজের ক্ষেত্রে, ট্রেনিং ফেজে বলছিলাম যে স্কেলার পয়েন্টটা ট্রান্সফর্মের মাধ্যমে ট্রেইন হবে, আর টেস্টিংয়ের ক্ষেত্রে টেস্ট ডাটা যদি ট্রান্সফর্ম করি এটা আমাদের করা যাবে না, এটা ছাড়াই আমাদের স্কেলার মধ্যে স্কেলার টেস্ট করতে হবে। কি করা যাবে না? কোনো ধরনের ফিট মেথড ব্যবহার করা যাবে না, রাইট? তো এটাই ডিফাইন আমরা কিভাবে মনে আছে যে আমরা যখন ট্রেনিং ফেজে ডিফাইন করতেছিলাম ফিট ট্রান্সফর্ম এই কথাটা ব্যবহার করতেছিলাম, কিন্তু যখন টেস্টে শুধুমাত্র ডট ট্রান্সফর্ম, কোনো ফিট নেই, কোনো কিছু নেই। ফিট করলে যে সমস্যাটা হতো সেটা হচ্ছিল ওভারফিটিং, যেটা ডাটা লিকেজের কথা বলতেছিল। তো ডাটা লিকেজ যদি আমরা বলি তাহলে এটা অ্যাভয়েড করব কিভাবে? টেস্টিংয়ের ক্ষেত্রে নো ফিট মেথড ব্যবহার করে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে ফাংশনাল চেঞ্জগুলো কী কী আছে। যখন স্কেলিং করা হয় স্ট্যান্ডার্ড স্কেলার অথবা মিন ম্যাক্স স্কেলারটা ব্যবহার করা হয়। যখন স্ট্যান্ডার্ড স্কেলারের মেথডের কথা বলছি, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন ফিচার ক্যালকুলেশনসের জন্য ব্যবহার করে, যেখানে আমাদের সেন্টার্স ডাটা অ্যারাউন্ড জিরোর কাছাকাছি থাকে, ঠিক আছে? এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাইয়া স্ট্যান্ডার্ড স্কেলারের স্ট্যান্ডার্ডাইজেশনসটা কি, মিন ম্যাক্স স্কেলার এগুলো কী জিনিস? এগুলো হচ্ছিল আমাদের স্ট্যাটিস্টিক্স যে রোড ম্যাপটা আছে ওখানে আপনি পুরো ব্রেকডাউন পাবেন, ঠিক আছে? এবং ওখানেও সেম টিএমসি, থিওরি, ম্যাথমেটিক্স এবং হচ্ছিল কোড। সো সেখানে আপনারা এগুলো খুঁজে পাবেন, কারণ একই জিনিস আমি প্রত্যেকটা রোড ম্যাপে রিপিট করলে জিনিসটা অনেক লেন্থি হয়ে যাবে, কারণ এই রোড ম্যাপগুলো যেহেতু আমি আসলে ব্রেকডাউন করতেছি অনেকটা ডিপে যাচ্ছি, তো যেটা অসুবিধা হবে সময় অনেক বেশি লেগে যাবে, কেমন? তো দ্যাটস ওয়াই কিছু কিছু রোড ম্যাপের সেগমেন্টগুলো কমন যখন থাকবে তখন ওইটা রোড ম্যাপটাকে আলাদা করে দেওয়া হবে, সো দ্যাট আমরা যাতে ট্র্যাক করতে পারি। আচ্ছা, যাতে রিডান্ডেন্ট কোনো ইনফরমেশন না আসে। এনকোডিংয়ের ক্ষেত্রে আমরা ওয়ান হট এনকোডার ব্যবহার করতে পারি, লেভেল এনকোডার ব্যবহার করতে পারি। বোথ কেসে একটা হচ্ছে হলো কনভার্ট করে ক্যাটাগরিগুলোকে, আর একটা কনভার্ট করে লেভেল ইনটু এন ইন্টিজার। লাইক আমি যদি বলি ইয়েস এবং নো, তাহলে এটাকে কনভার্ট করবে 0 এবং 1-এ, কে করবে? লেভেল এনকোডার। আর যখন আমি কনভার্ট ক্যাটাগরিসে বলবো রেড, ব্লু ইনটু এন বাইনারি কলামসে, লাইক 0 এবং 1-এর মধ্যে, এটা হচ্ছে হলো কি আমাদের ওয়ান হট এনকোডার। যেমন ধরেন আমার কাছে 5টা ক্যাটাগরি আছে এবং 5টা ক্যাটাগরিতে আমি বাইনারি স্টেটমেন্ট রাখতে চাচ্ছি 0 এবং 1, তাহলে সেক্ষেত্রে আমি ব্যবহার করবো ওয়ান হট এনকোডার। আর যদি এরকম থাকে আমার লেভেলগুলো দেওয়া আছে স্ট্রিংয়ে, আমি সেগুলোকে ইন্টিজারে কনভার্ট করবো 0, 1, 2, 3, 4, 5, 6 যতগুলো পাওয়া যায়, তখন হচ্ছিল আমরা লেভেল এনকোডার ব্যবহার করবো, ঠিক আছে? ক্লিনিংয়ের ক্ষেত্রে আমরা সিম্পল ইনপুটার ব্যবহার করবো মিসিং ভ্যালুগুলোকে ফিল আপ করার জন্য, যেমন মিন, মোড অথবা মিডিয়ান আমরা ব্যবহার করতে পারি, যেখানে আমরা মিসিং ভ্যালুগুলোকে কী করব? ফিল আপ করে দেব। আমরা চাইলে আপনার স্লাইডগুলো থেকে কিছু কি টেকওয়েজ ইনফরমেশন বলা আছে, চাইলে আপনারা এগুলো বাসায় পড়তে পারেন, কেমন? আমি ইন ডিটেলসে যাচ্ছি না। সো এটা আমাদের এপিআই ট্রায়ালের ক্ষেত্রে আমরা ফিট মেথড ব্যবহার করি, প্রেডিক্ট করি এবং স্কোর করি, এই তিনটা আমাদের সবসময় থাকবেই, ঠিক আছে না? এবং এই তিনটার মধ্যে আমরা যদি একটু খেয়াল করি প্রিডিক্টর কী করে। এ প্রিডিক্টর ইজ অ্যান এস্টিমেটর দ্যাট লার্নস প্যাটার্ন ফ্রম দ্য ডাটা অ্যান্ড লেভেলস এক্স এবং ওয়াই থেকে টু মেক এ প্রিডিকশন অন নিউ আনসিন ডাটা। মানে আনসিন কোনো বা আনসার্টেন কোনো যদি ডাটা থাকে সেখান থেকে কি করবে, আমরা প্রথমত হলো প্রিডিকশনসে যাব। এখন এটা করতে হলে তো আগে তো আমাকে কিছু শিখতে হবে, তাহলে শিখবে কোত্থেকে? এক্স এবং ওয়াই থেকে। এক্স এবং ওয়াই থেকে শিখে আনসিনটাকে প্রিডিক্ট করবে, ঠিক আছে? তো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করে আসছিলাম যে রিগ্রেশনের জন্য আর স্কোয়ার মেথড ব্যবহার করতেছে, ক্লাসিফিকেশনের জন্য অ্যাকুরেসি মেথড ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসেও আলোচনা করে আসছিলাম। রিপিটিভ করার কারণ হচ্ছে হলো কি, মানে অনেক ছোট্ট ছোট্ট যে সেগমেন্টগুলো আছে সেগুলো যাতে আপনাদের কাছে ক্লিয়ার হয় সেজন্য। আমরা যখন প্রেডিক্ট ব্যবহার করছিলাম ফাইনাল ডিসিশন মেকিংয়ের জন্য, আমরা বলছিলাম যে ওকে স্প্যাম অথবা নন স্প্যাম। যখন আমরা প্রেডিক্ট প্রভা ব্যবহার করতেছিলাম তখন আমাদের কাছে অপশনস দেওয়া ছিল, বেস্ট অপশন, ওস্ট অপশনস কী হতে পারে সেটা বলে দেওয়া ছিল। যখন আমরা ডিসিশন ফাংশন এক্স ব্যবহার করবো, যেটা একটা নতুন, যেটা আমরা বলছিলাম যে ড্র কনফিডেন্স স্কোর দেওয়া থাকবে, যেটা হচ্ছিল হাইপারপ্লেন থেকে গ্যাপের মধ্যে আলাদা আলাদা থাকবে। সে ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা হাইপার প্লেন দিই, এখানে যদি এ বলি, এখানে যদি বি বলি, তাহলে আমি ডিসাইড করবো যে এগুলো সবগুলো এ ক্লাসের, এগুলো সবগুলো ছিল বি ক্লাসের। এটা হচ্ছিল আমার এই ডিসিশন ফাংশনের মাধ্যমে ক্লিয়ার করা পসিবল। আচ্ছা, আমরা যদি একটু ডিপে যাওয়ার চেষ্টা করি, যেখানে হচ্ছিল এস্টিমেটরসের ক্ষেত্রে রিগ্রেশন আমরা নাম্বারসের জন্য ব্যবহার করব, ক্লাসিফিকেশন হচ্ছিল লেভেলস দিয়ে আমরা ব্যবহার করব, আর ক্লাস্টারিং হচ্ছিল কে মিনস ক্লাস্টারিং। বিভিন্ন ধরনের ক্লাস্টারিং মেথড আছে, যেমন কে মিনস ক্লাস্টারিং।
রিগ্রেশনের ক্ষেত্রে লিনিয়ার রিগ্রেশন, আমরা র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর এগুলো ব্যবহার করতে পারি। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে লজিস্টিক রিগ্রেশন এবং সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারও আমরা ব্যবহার করতে পারি। তাদের সবারই একটা উদ্দেশ্য আছে। যখন আমরা লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করি, এটা একটা স্ট্রেট লাইন ড্র করে, যেটা হচ্ছিল আমাদের বাস্তবতাকে রিপ্রেজেন্ট করে। মানে আমরা যখন কোনো কিছু শুরু করি, দেখি ধরেন অন্য একজন একটা জার্নি শুরু করছে অথবা ধরুন সফল হয়ে গেছে, আমরা মনে করি আরে এ তো খুব ইজিলি সফল হয়ে গেছে। এই যে অ্যাজিউম করতেছি সম্পূর্ণ ইজিতে হয়ে গেছে, এটা হচ্ছিল লিনিয়ার। মানে আমরা মনে করি যে তার সাকসেসটা একদম লিনিয়ার, তার কোনো কষ্টই ছিল না জীবনে। কিন্তু আপনি যদি খেয়াল করেন আসলে ব্যাপারটা এরকম না, তাই না? তখন আমাদের আবার আনসুপারভাইজড বা অন্য সিনারিওগুলোতে চলে আসি। যখন আমরা র্যান্ডম ফরেস্টের কথা বলতেছি তখন এনসেম্বল ডিসিশন ট্রিজগুলো ব্যবহার করা হয় সো দ্যাট আমরা কন্টিনিউয়াস ভ্যালুগুলোকে প্রিডিক্ট করতে পারি, তাই না? এই জিনিসগুলো হচ্ছিল আমাদের একটু খেয়াল করতে হবে আর কি। আমি একটু কুইক রেসপন্স করতেছি এই কারণ রিপিটেড কিছু ইনফরমেশনস আছে সেজন্য। ট্রান্সফর্মার এবং প্রিডিক্টরের কথা যদি বলি, যেখানে হচ্ছিল র ডাটা আমরা ট্রান্সফর্ম করি, এখানে হচ্ছিল প্রিডিক্ট করি। কোথায়? প্রিডিক্টরে। এখানে ক্যালকুলেট করে বিভিন্ন স্টেটগুলোকে, আর এখানে ক্যালকুলেট করা হয় প্যাটার্নসের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই এই স্লাইডটা আসা। কারণ আমি যদি এটাকে স্কিপ করে যেতাম, কোনো একটা সময় আপনাদের একটা কনফিউশন থাকতো যে আসলে ট্রান্সফর্মার এবং প্রেডিক্টরের মূল কাজ কী। কারণ এখানে আমাদের ক্লিন যে ডাটাটা মডিফাই হয়েছে, আর এখানে হচ্ছিল আমার ডিরেক্টলি আউটপুট আসতেছে। তাহলে প্রসেসটা আসলে কীভাবে হচ্ছে? তাহলে আমাদের এখানে যেটা হয় যে র এক্স থেকে স্টেটফুল একটা শেপে আসে, ক্লিন হয়, অ্যান্ড দেন এই ক্লিনটা হচ্ছিল এখানে চলে আসে। ওকে, তো এই যে ভেরিয়েটটা এটা ডিফাইন করতেছে যে একটা হচ্ছিল ডট প্রিডিক্ট ইউজ করবো, আর একটা হচ্ছিল ডট ট্রান্সফর্মটা ব্যবহার করব। আমরা যখন এই জিনিসগুলো করব মানে আমাদের আউটকামের জন্য, তখন আমরা একটা সিনারিও পাবো। যেমন হচ্ছিল দেখেন 5 লাইনের ভিতরে স্কেলার মেথডও ব্যবহার করা হচ্ছে, মডেল মেথডও ব্যবহার করা হচ্ছে, এবং এখানে স্ট্যান্ডার্ড স্কেলার মেথড ব্যবহার করতেছি, আর মডেলের ক্ষেত্রে লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করতে পারি, এসবিসি ব্যবহার করতে পারি। মডেলটা চাইলে সুইচ করার সুযোগ আছে আমার, তাই না? আর যখন একটা মডেল র লেভেল থেকে প্রেডিকশন লেভেলে যাবে, তখন সে স্টেপ বাই স্টেপ ক্রনোলজিক্যালে যাবে। এমন না যে আপনি একটা মডেল ডিক্লেয়ার করলেন, সেটাকে আপনি কোনো একটা স্টেপকে স্কিপ করে যাচ্ছেন, স্কিপিং করে যাচ্ছেন, এটা আসলে এখানে একটু ডিফিকাল্ট হয়। তো আমরা যখন এই জিনিসটা করব যে প্রিডিক্টরের জন্য, তখন শেপের একটা কনসার্ন থাকে আমাদের লার্নিংয়ের ক্ষেত্রে। যদি শেপটা সেম না হয় তাহলে আমরা ইরর পাবো, আর যদি সেম হয় তাহলে কোনো সমস্যা হবে না। সেম না হলে যেটা হবে, ডাইমেনশন মিসম্যাচের একটা ইরর আমরা পাবো। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, কোনো ধরনের প্রিডিক্টেড আউটপুট আমরা পাবো না। এক্ষেত্রে যেটা হয়, সাইলেন্ট কিলার বলা হয় এটাকে। কেন বলা হয়? বলা হয় যে এই কারণে, ফিটিং এ ট্রান্সফর্মার অন দি এন্টায়ার ডাটা সেট বিফোর স্প্লিটিং। কনসিকুয়েন্সেসের ব্যাপারটা বলতেছে। তো কনসিকুয়েন্স কি? টেস্ট স্কোর ইজ ওভারলি অপটিমিস্টিক, মানে চিট করা হয় এখানে, আসলে একটা চিটিং করে, ঠিক আছে? আর যখন আমরা এই চিটিংয়ে পাবো, তখন আমাদের কী করতে হবে? স্প্লিট ফার্স্ট দেন ফিট অনলি অন ট্রেনিং ডাটা। এই সিনারিওটা একটু বোঝেন। এটা কি বলছে দেখেন, যদি এরকম হয় যে আমার 100টা ডাটা সেট আছে, 100টা রো আছে, এখন আমি যদি মডেলটাকে পুরো 100টা রোয়ের উপরে ট্রেন করায় দেই, তাহলে ওয়ান কাইন্ড অফ চিটিং করা হয়। এই জিনিসটা অনেকেই করেন, অনেকেই করে যারা আমরা নতুন, এই ব্যাপারে সতর্ক হয়ে যাই। কেমন? যদি আমরা 100টার উপরে ট্রেনিং অ্যাপ্লাই করি, স্প্লিট না করি, তাহলে যেটা হবে সেটা হলো অ্যাকুরেসি স্কোর অপটিমিস্টিক মনে হবে, যেটা চিটিং। কিন্তু আমরা যদি আগে স্প্লিট করে ফেলি, এটাকে যদি 80-20 করে দেই, তাহলে আর আমাদের কোনো ঝামেলা নেই। ওকে, আমরা 80 ট্রেনিংয়ের ডাটার উপরে ট্রেন করব, আর টেস্টিং আনসার্টেন হিসেবে এটার উপর টেস্ট করব। এই প্রসিজিওরটা আমাদের কাজ করতে হবে। এবং আরেকটা জিনিস ছিল শেপের মিসম্যাচ। যখন যেহেতু আমরা ট্রেন এবং টেস্টিং স্প্লিট করে দিছি, তাহলে মানে অবশ্যই ডাইমেনশনের একটা ব্যাপার থাকে। এই ডাইমেনশনটা কোনো কারণে যদি মিসম্যাচ হয়ে যায়, যেমন ট্রেনিংয়ের ক্ষেত্রে ছিল 5, টেস্টিংয়ের ক্ষেত্রে আমি 1 কমায় দিচ্ছি, তাহলে এইটা আমার রং অ্যাপ্রোচ। এই রং অ্যাপ্রোচটাই আমাকে ধরায় দেবে যে আমি আসলে কি করার দরকার ছিল আর আমি কি করে আসছি। সিগনিফিক্যান্ট যে চেঞ্জেসগুলোর দরকার ছিল সেগুলোর কথা বলবে, কেমন? সো আমরা যখন পড়বো, অলরেডি আমাদের কিন্তু একটা স্লাইড ছিল যে ট্রান্সফর্মার ভার্সেস হচ্ছিল এস্টিমেটর। ওই স্লাইড আর এই স্লাইডের মধ্যে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, খুব একটা কিন্তু ডিফারেন্স না। ডিফারেন্সটা হলো যে প্রেডিক্টরস অ্যাকচুয়ালি
ট্রান্সফর্মার থেকে কেন আলাদা, একটা পোর্শনে আলাদা। সেটা হচ্ছে হলো কি, আমরা যখন ট্রান্সফর্মার থেকে ক্লিনের ইনফরমেশনসটা পাবো, সেটাই আমরা হচ্ছে হলো জাস্ট প্রিডিক্টরে পাঠাবো। তাহলে আর এস্টিমেটরের কাজ কী ছিল? এস্টিমেটর একটা অবজেক্ট হিসেবে কাজ করতো, যেখানে আমরা দেখছিলাম যে এস্টিমেটরে যখন অ্যাপ্লাই করা হয় পুরো সিনারিওটা ইকোসিস্টেম হিসেবে কাজ করে, এপিআই ইকোসিস্টেমে। কিন্তু এখন আমরা দেখতেছি যে না, তাদের একটা ট্রান্সফর্মার এবং প্রিডিক্টরের ক্ষেত্রে তারা একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি বা ইন্ডিভিজুয়াল যে প্লেস আছে সেখানে সে কাজ করে, সেটাই কিন্তু আমরা এখন দেখতে পেলাম, তাই না? সো আমরা নেক্সট লেকচারে আমরা আরেকটু থিওরিটিক্যাল কনসেপ্টে আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আশা করছি যে কিছু থিওরিটিক্যাল সেশনস থাকবে, টিএমসির মধ্যে কিছুটা থাকবে। এরপর আমরা দেখবেন যে পুরো সব কিছু যে এতদিন পড়ে আসছি সেটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট এবং হচ্ছে কোডিং কনসেপ্ট আপনাদেরকে শেয়ার করা হচ্ছে, কেমন? সো একটু ধৈর্য সহকারে চেষ্টা করেন যাতে আপনাদের ক্রনোলজিক্যাল ইনফরমেশনসগুলো আপনাদের বুঝতেও সুবিধা হয়, পাশাপাশি ইন্টারকানেক্টেড বা ডট কানেক্ট করতেও সুবিধা হবে। এতে যেটা মানে আপনাদের জন্য বেনিফিট হবে সেটা হচ্ছিল অনেকগুলো ইনফরমেশান আপনারা অ্যাট এ টাইমে রিকল করে ফেলতে পারবেন। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কিন্তু বলে ফেলতে পারবেন যে এটা ছিল, ওইটা এটা ছিল। কিন্তু যদি আমি এই জিনিসগুলো একটু ব্রেকডাউন না করতাম, তাহলে অনেক ইনফরমেশান আপনার বাইপাস হয়ে যেত, মিসিং হয়ে যেত, তখন ইন্টারভিউ সেশনসে আপনাদের একটা প্রবলেম অ্যারাইজ হতো, ঠিক আছে? তো সেজন্য আসলে এই ব্রেকডাউনটা করা। সো একটু কষ্ট হবে আমি জানি, বাট লেগে থাকি। হ্যাঁ, সো ইনশাল্লাহ নেক্সট সেশনে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।